প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2019-20 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত, তাদেরকে আমরা ঢাকা সিটি কলেজের অর্থনীতির অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তো আমরা দেখছিলাম আমাদের চতুর্থ অধ্যায়ের আমাদের টপিক ছিল বাজার। তো আজকে আমরা একটু জটিল টপিক নিয়ে আলোচনা করতে চাই। তো আমরা জানি যে এটা তোমরা আগেও দেখেছো, কিন্তু তারপর আমরা জাস্ট একটু রিভিশন ক্লাস, যেহেতু আমরা আরেকটু রিভাইজ করতে চাই জিনিসগুলোকে। তো আজকে আমরা দেখতে চাই যে আসলে পূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজার, সেই বাজারে আসলে উৎপাদন প্রতিষ্ঠানগুলো কি তারা যদি তাদের লস হয়, অর্থাৎ তাকে আমরা বলছি যদি ক্ষতি হয়, যাকে আমরা বলি ঋণাত্মক মুনাফা। তো ঋণাত্মক মুনাফা বা ক্ষতি হলে তারা কি বাজার থেকে বের হয়ে যাবে, অর্থাৎ তারা কি শাটডাউন করে দিবে তাদের ব্যবসা, নাকি তারা চালিয়ে যাবে, অথবা কোন অবস্থায় গেলে তারা শাটডাউন করে দিবে, অর্থাৎ তাদের উৎপাদন বন্ধ করে দিবে। তো সেটা আমরা দেখতে চাই। তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হলো যে একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, সেখানে আমরা অস্বাভাবিক, স্বাভাবিক এবং ক্ষতি কিভাবে আসে সেটা আমরা দেখতে চাই। তো এখানে আমরা তিনটা কন্ডিশন নিয়েছি। একটাকে আমরা বলছি যে পি গ্রেটার দ্যান এবিসি, আরেকটাকে আমরা বলছি যে পি ইকুয়াল টু এবিসি, আরেকটাকে আমরা বলছি যে পি লেস দ্যান এবিসি। তো এই তিনটা কন্ডিশনকে যদি আমরা এভাবে মনে রাখার চেষ্টা করি, যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমি ইংরেজিতে লিখছি কিন্তু বাংলায় বলছি, যদি আমাদের ফার্স্ট কন্ডিশন আমরা ধরি যে পি ইকুয়াল টু, যদি আমরা বলি যে পি ইকুয়াল টু না বলে আমরা বলি গ্রেটার দেন, তাহলে আমরা যদি দেখি যে পি ইজ গ্রেটার দেন, যদি আমাদের হয় এভিসি, তাহলে মনে রাখতে হবে যে এই অবস্থায় ফার্ম, উৎপাদন প্রতিষ্ঠান, উইল কন্টিনিউ প্রোডাকশন। এই অবস্থায় উৎপাদন প্রতিষ্ঠানটা কিন্তু উৎপাদন চালিয়ে যাবে। এই অবস্থায় সে উৎপাদন চালিয়ে যাবে। কারণ কি? কারণ এই অবস্থায় সে ফিক্সড কস্টের কিছু অংশ সে তুলে নিয়ে আসতে পারে। তাহলে সে কি করতে পারে? the firm can cover some of its fixed cost, can cover some of its fixed cost, অর্থাৎ স্থির খরচের সে কিছু অংশ তুলে নিয়ে আসতে পারে, cover its fixed cost and cover all of its variable costs, অর্থাৎ সে তার ফিক্সড কস্টের কিছু অংশ তুলে নিতে পারে, আর কিছু অংশ তার লস হয়, এবং ভেরিয়েবল কস্ট সে পুরোটাই তুলে নিয়ে আসতে পারে, যেটাকে আমরা এভিসিও বলতে পারি, টোটাল ভেরিয়েবল কস্টও বলতে পারি। বললাম ভেরিয়েবল কস্টের কিছু অংশ সে তুলে নিয়ে আসতে পারে, এটাকে আমরা এভিসিও বলতে পারি, অথবা এটাকে আমরা টিভিসিও বলতে পারি। সেটা আমরা দেখবো কিভাবে টিভিসি এভিসি দুটোই বলা যায়, এটা আমরা দেখবো আর কি। এটা হলো এই কন্ডিশনটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশন। এখন আমরা আসি, যদি আমরা দেখি যে আমাদের সেকেন্ড কন্ডিশন, তাহলে সেকেন্ড কন্ডিশনটা আমরা বলছি যে এটা হতে পারে পি ইকুয়াল টু এবিসি, অর্থাৎ এটা এমন একটা কন্ডিশন যে পি ইকুয়াল টু এবিসি যদি হয়, তাহলে এই অবস্থায় ফার্ম সে তার উৎপাদন কন্টিনিউ করতেও পারে, আবার নাও করতে পারে। তাহলে এখানে ফার্ম ইজ ডিফারেন্ট টু কন্টিনিউ হিজ অর হার ফার্মস প্রোডাকশন। তাহলে এখন আমরা বলছি কি যে ফার্ম ক্যান অর ক্যান নট continue, cannot continue, তাহলে আমরা দুটো শব্দই বলছি, কেন বলছি, cannot বলছি, cannot continue প্রোডাকশন। তাহলে এখন আমরা বলছি যে এখানে যদি ফার্ম উৎপাদন চালিয়ে যায় বা বন্ধ করে যায়, তাহলে সেটা কেন সে করতে চায় আর কি, যে চালাতেও পারে আবার বন্ধও করে দিতে পারে। তো এটাকে মূলত এই পয়েন্টটাকেই আমরা বলি যে এটা হলো আমাদের শাটডাউনের পয়েন্ট, কিন্তু অবশ্যই শাটডাউন কখন করবে সেই পয়েন্টটা আবার একটু আলাদা। তো এই অবস্থায় আমরা বলছি কি যে এই অবস্থায় ফার্ম তার ফিক্সড কস্ট পুরোটাই সে লস করে, তাহলে ফিক্সড কস্টটা সে কি করে? লস করে, আর ভেরিয়েবল কস্টটা পুরোটাই সে তুলে নিতে পারে। অর্থাৎ এভিসিও বলতে পারি বা টিভিসিও বলতে পারি, টিভিসিও বলতে পারি, টিভিসিও বলতে পারি। এভিসি এবং টিভিসি সে এটাকে কি করতে পারে? কভার করতে পারে। তো এখন আমরা আসি, এই একটা কন্ডিশন আমরা দেখলাম, কিন্তু সব জায়গায় আমরা দেখছি ইন্টারেস্টিংলি
যে আমাদের দুটো টার্ম এখানে গুরুত্বপূর্ণ, একটাকে আমরা বলছি দাম আর একটাকে আমরা বলছি যে পরিবর্তনীয় ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়। সেটা গড়কে আমরা যদি কোয়ান্টিটি দিয়ে গুণ করে দেই তখন আমরা টোটালটা পেয়ে যাই। তো এখানে আমরা বলছি কি এটা হলো আমাদের 3 নাম্বার কন্ডিশন। তো ফার্স্টের কন্ডিশনটাকে আমরা বলেছি গ্রেটার দ্যান, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি যে এখানে আমাদের এটা এভাবে বলি যে P is less than ABC অথবা ABC is greater than price. P is less than ABC, average variable cost. এই কন্ডিশন হলে ফার্ম তার ফিক্সড কস্ট পুরোটাই লস করবে। ফার্ম তার ফিক্সড কস্ট টোটালটাই লস করবে, ফিক্সড কস্ট লস করবে এবং সাম অফ ইটস, এবং সে ভেরিয়েবল কস্টও লস করবে। তাহলে লস সাম অফ ইটস ভেরিয়েবল কস্ট, সাম অফ ইটস এভিসি অর টিভিসি যাই বলি না কেন, সাম অফ ইটস এভিসি অর টিভিসি যেটাই বলি না কেন সেটা সে লস করবে। তাহলে এই কন্ডিশন যদি হয় তাহলে এখন এই তিনটা কন্ডিশন আমাদের গুরুত্বপূর্ণ। এই তিনটা কন্ডিশন আমরা যদি ব্যাখ্যা করতে পারি এবং এই 3 নাম্বার কন্ডিশন হলে ফার্ম উইল মাস্ট শাটডাউন। তাহলে এখানে কি করবে? ফার্ম মাস্ট কি করবে? শাটডাউন করবে, মাস্ট শাটডাউন করবে, অর্থাৎ এই অবস্থায় সে কোনো ক্রমে আর উৎপাদন চালিয়ে যাবে। তো সেকেন্ড কন্ডিশনকে আমরা বলছি যে এটা হলো আমাদের শাটডাউনের কন্ডিশন, কিন্তু অবশ্যই শাটডাউন করবে কখন? যখন আমাদের এভিসিটা গ্রেটার দ্যান প্রাইস হবে অথবা প্রাইসটা লেস দ্যান এভিসি হবে, তখন ফার্ম আমাদের অবশ্যই মার্কেট থেকে শাটডাউন করে চলে যাবে। এই অবস্থায় সে যদি কোনো ইরেশনাল বা পাগল না হয় তাহলে এই অবস্থায় সে উৎপাদন চালাবে। তো এখন এখান থেকে আমরা কয়েকটা কনসেপ্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেখে আসি। ফার্স্ট আমরা দেখি যে অ্যাভারেজ কস্ট কাকে বলে। আমি একটু ক্যাসলগ দিয়ে নেই। অ্যাভারেজ কস্ট বললে আমরা বুঝি যে অ্যাভারেজ কস্ট হলো দুটো কস্টের সমষ্টি, একটাকে আমরা বলি এএফসি আর একটাকে আমরা বলি এভিসি। তো ভেরি সিম্পল। তাহলে এএফসি বলতে আমরা কি বুঝি? যদি আমাদের এএফসি বের করতে বলে এবং যদি দুটো টার্ম এএফসি দেয়া নেই কিন্তু আমাদের এসি আর এভিসি দেয়া আছে, তাহলে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। এসি মাইনাস এভিসি করলে তখন আমাদের এএফসি বের হয়ে যাবে। এখন আমরা যদি বলি যে তাহলে আমাদের দুটো টার্ম দেয়া আছে, এএফসি দেয়া আছে, এসি দেয়া আছে, তাহলে আমরা এভিসি বের করে ফেলতে পারি। তাহলে এভিসি সমান সমান কি হবে? এভিসি সমান সমান হবে আমাদের এএফসি মাইনাস কোনটা হবে তাহলে সরি এসি মাইনাস এভিসি, এই সরি এএফসি। তাহলে এই তিনটা কন্ডিশন যদি আমরা, এটা আমাদের জানা প্রয়োজন, তাহলে এই তিনটা কন্ডিশন আমরা যদি জানি তাহলে আমরা আমাদের এই কনসেপ্টগুলো ব্যাখ্যা করতে পারবো যে এসি কিভাবে বের করতে হয়, এএফসি কিভাবে বের করতে হয়, এভিসি কিভাবে বের করতে হয়, সেগুলো আমরা জানলে আমরা বুঝতে পারবো যে কোন কস্ট কতটুকু সে কভার করতে পারছে। এখন আমি যদি এসি পেয়ে যাই তাহলে টিসি বের করা আমাদের জন্য সহজ। টিসি কিভাবে বের করা যায়? তাহলে টিসি বের করা যায় এসি ইনটু কিউ করলে আমরা পাই টিসি, এসি ইনটু যদি আমরা কিউ করি তাহলে আমরা পাই টিসি। তাহলে আমি যদি বলি টিএফসি কিভাবে পাওয়া যাবে, তাহলে টিএফসি পাওয়া যাবে আমাদের এএফসি যদি আমরা ইনটু কিউ করে দেই তাহলে আমাদের পাওয়া যাবে, সরি ইনটু কিউ করলে আমাদের পাওয়া যাবে টিএফসি। তাহলে ভেরি সিম্পল। টিভিসি কিভাবে পাওয়া যাবে? এভিসি থেকে পাওয়া যাবে। তাহলে যদি আমাদের এভিসি জানা থাকে তাহলে এভিসি ইনটু যদি আমরা কিউ করে দেই তাহলে আমাদের পাওয়া যাবে টোটাল ভেরিয়েবল কস্ট। এই টার্মগুলো মূলত আমরা জেনে রাখলাম আর কি, যে এই টার্মগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা বলেছি যে তার ফিক্সড কস্ট বা এভারেজ ফিক্সড কস্ট সে কভার করতে পারে না, তাহলে আমাদের এএফসি লাগবে। তার ভেরিয়েবল কস্ট কভার করতে পারে না, তাহলে এভিসি লাগবে। তো এএফসি থেকে যদি আমাদের পরীক্ষা জানতে চায় যে টোটাল ফিক্সড কস্ট কি পরিমাণ তার লস হচ্ছে, তাহলে সেটা আমরা এএফসি ইনটু যদি কিউ টা জানা থাকে, আমাদের কিউটা জানা থাকে, তাহলে আমরা টিএফসি বের করে ফেলতে পারবো। যদি আমাদের এভিসি ইনটু কিউটা জানা থাকে তাহলে আমরা টিভিসি বের করে ফেলতে পারবো। তো এই হলো আমাদের প্রক্রিয়া। তো এখন আমরা আসি এখান থেকে আমরা আমাদের গ্রাফে যাই। তো এই তিনটা কন্ডিশনে আমরা বললাম কি, তাহলে যদি পি গ্রেটার দ্যান এভিসি হয় তাহলে ফার্মটা অবশ্যই উৎপাদন চালিয়ে যাবে। তার আগে আমরা দেখে আসি, এই গ্রাফটা দেখে মনে হতে পারে যে দিস ইজ আ জিগজ্যাগ একটা দেখছি, যেটা আমাদের জন্য বেশ দেখতে একটা অস্বস্তিকর মনে হচ্ছে। তো শুরুতে আমরা একটা ইকুইলিব্রিয়াম আসি, আমাদের একেবারে বেসিক কনসেপ্টে আমরা চলে যাই। তো ফার্মের শুরুতে ইকুইলিব্রিয়াম আসি আমরা। ইকুইলিব্রিয়াম আসতে গেলে আমাদের মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট কার্ভ লাগবে। তো এটা হলো আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে সেই বাজারে আমরা কি নিয়েছি যে এটা হলো আমাদের এভারেজ রেভিনিউ কার্ভ, যার আরেক নাম প্রাইস কার্ভ, যার আরেক নাম মার্জিনাল রেভিনিউ কার্ভ। এটাকে আমরা এল অন দিয়ে ইন্ডিকেট করেছি। এটা হলো আমাদের প্রাইস লাইন, এটাকে আমরা বলছি যে এভারেজ রেভিনিউ লাইন, মার্জিনাল রেভিনিউ,
আমরা জানি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমাদের পিএআর আর এমআর সমান। তো এখন আমাদের যে কন্ডিশনটা লাগবে সেটা হলো এমসি ইকুয়াল টু এমআর। তো এমসি রেখা আমাদের নিচ দিক থেকে সেট করবে এমআর রেখাকে। তো এই হলো আমাদের লাল লাইনটাকে আমরা বলছি এটা হলো আমাদের এমসি রেখা। তাহলে এমসি রেখাটা আমাদের এই যে এটা আমরা জানি এভারেজ কস্ট কার্ভকে সে মিনিমাম দিয়ে সেট করে, মিনিমাম দিয়ে সেট করে উপরে উঠে গেছে। তো এখানে আমরা দেখছি কি যে এই অবস্থায় সে তার একটা, তাহলে আমরা ডিমান্ড সাপ্লাই, এটা হলো আমাদের প্রাইস কার্ভ বা ডিমান্ড কার্ভ, আর এটা হলো মার্জিনাল কস্ট কার্ভকে আমরা সাপ্লাই কার্ভ বলছি। তাহলে ডিমান্ড আর সাপ্লাই মিট করেছে কোন পয়েন্টে? আর পয়েন্টে। তাহলে আর পয়েন্টে আমাদের ডিমান্ড আর সাপ্লাই হলে আমরা প্রাইস আর কোয়ান্টিটি পাবো। তাহলে এই বরাবর আমাদের প্রাইসটা এখানে এই যে প্রাইস 22 আর কোয়ান্টিটি হলো আমাদের 100। ওই যে আমরা বলেছিলাম টিএফসি বের করতে গেলে আমাদের কোয়ান্টিটি লাগে, আবার প্রাইসটা কত সেটাও জানা দরকার, আমাদের শাটডাউন করবে কিনা। তার প্রাইসটাও পেয়ে গেলাম, আমরা কোয়ান্টিটিটাও পেয়ে গেলাম। এখান থেকে কিন্তু আমরা আরেকটা টার্ম পেয়ে গেছি যেটাকে আমরা বলছি মোট আয়। মোট আয় কত? যে ফার্ম যদি তার 100 একক উৎপাদন করে তাহলে সেক্ষেত্রে সে বিক্রি করছে কত করে? 22 টাকা করে বাজার দাম। তাহলে 22 × 100 করলে সেখান থেকে তার মোট আয় আসে হলো 22 টাকা। আর এখান থেকে আমরা দেখি তাহলে তার প্রফিট বের করতে গেলে এখন আমাদের একটু খরচটা লাগবে। তো এই অবস্থা যেহেতু আমরা শাটডাউন ব্যাখ্যা করছি তাহলে অবশ্যই আমাদের খরচটা গ্রেটার হবে আমাদের প্রাইসের চাইতে। তো এখানে আমাদের খরচটা আমরা নিয়েছি 27। কততে 27? 100তে 27। তাহলে এই যে আমাদের এটা হলো আমাদের কস্ট লাভ লাইন, এভারেজ কস্ট কার্ভ। কস্ট কার্ভটা নামছে কতক্ষণ পর্যন্ত নামবে? যতক্ষণ পর্যন্ত এনসি কে না পাবে ততক্ষণ নামছে, তারপরে সে উঠে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা দেখছি কি যে এখানে আমাদের গড় খরচ হলো 27 টাকা। তাহলে মোট খরচ কত? 27 ইনটু এসি ইনটু কিউ। তাহলে 27 ইনটু 100 করলে 2700। তাহলে এখান থেকে আমরা মোট আয় পেলাম 2200 আর মোট ব্যয় পেলাম আমরা 2700। তো যদি মোট আয় পাই 2200 আর মোট ব্যয় পাই 2700, তাহলে আমাদের মাইনাস টার্মটা গ্রেটার, 2700 গ্রেটার। তাহলে মোট আয় হলো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাহলে 2200 মাইনাস 2700। তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রফিট সেটা আসে মাইনাস 500। তো মাইনাস 500টা নিঃসন্দেহে আমাদের লস। তো এখন এই যে লসটা, তাহলে নিঃসন্দেহে আমাদের খরচটা বেশি, 500টা বেশি। এই 500 খরচটা কোথায় হলো? অর্থাৎ এই 500 খরচটা তার কোথায় হয়েছে এক্সট্রা, সেটা আমরা যদি বের করে ফেলতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে তার এই জায়গায় লস আছে। তো এখান থেকে আমরা আসি, যদি আমরা দেখি যে এই যে আমাদের কত দেখছি আমরা এখান থেকে দেখি, এখান থেকে আমাদের তাহলে এখান থেকে আমরা দেখছি কি যে আমাদের এভারেজ কস্টটা কত? এভারেজ কস্টটা হলো আমাদের 22, এই যে 22। আর আমাদের প্রাইসটা কত? সরি, এভারেজ কস্টটা 27, প্রাইসটা কত? 22। তাহলে এভারেজ কস্টটা গ্রেটার প্রাইসের চাইতে। কতটুকু পরিমাণ গ্রেটার? 5 পরিমাণ গ্রেটার। তাহলে 5 × 100 টাই হলো আমাদের লস হয়ে গেছে। এই যে 5 × 100 টাই হলো আমাদের লস হয়ে গেছে। তো এখন আমরা যদি বলি যে এই এই যে আমাদের একটা ভেরিয়েবল কস্ট আমরা দেখছি, এভারেজ ভেরিয়েবল কস্ট। তো সেই এভারেজ ভেরিয়েবল কস্টটা আমরা দেখছি কি যে এটা আমাদের কত পর্যন্ত আছে? এটা আমাদের দেখছি যে এভারেজ ভেরিয়েবল কস্ট আমাদের 100 লাইনকে 16তে এখানে আমাদের সে 16 পর্যন্ত এসছে। তো এই অবস্থা যদি হয় তাহলে এখানে আমরা কি দেখছি যে যদি আমাদের প্রোডাকশন 100 হয় তাহলে সেই অবস্থায় আমরা দেখছি যে ফার্ম কতটুকু পরিমাণ তার ফিক্সড কস্ট সে লস করছে। তাহলে ফিক্সড কস্ট আমরা কিভাবে জানি? তাহলে আমরা দেখি এএফসি সমান কি জানি? এসি মাইনাস এভিসি। তাহলে এসি হলো 27 আর এভিসি হলো 16। তাহলে এখান থেকে আমাদের এএফসি আসে কত? 11। এই যে 16 আর 11 এটা হলো 27। তাহলে যদি 11 হয় তাহলে 11 সে বাজার থেকে তুলতে পারছে কত? 6 পরিমাণ, কারণ বাজার দাম 22। 16 থেকে 22 যদি হয় এটা তাহলে 6 সে তুলতে পারছে আর 5 সে তুলতে পারছে না, অর্থাৎ এভারেজ ফিক্সড কস্ট হলো 5 তুলতে পারছে না। তাহলে টোটাল ফিক্সড কস্ট কত? 5 × 100। সে টোটাল ফিক্সড কস্টে সে 500 তুলতে পারছে না। অর্থাৎ তাহলে আমরা দেখলাম কি যে এখান থেকে তার এভারেজ ফিক্সড কস্ট লস হয় হলো 5। এখন যখন সে দেখবে যে তার এরকম লস আছে এবং তার সে এখন চিন্তা করছে যে কি করবে, তখন সে তার এভারেজ ভেরিয়েবল কস্টের দিকে তাকাবে। তো যখন সে দেখছে যে তার এভারেজ ভেরিয়েবল কস্ট আমরা যে পয়েন্টে আমাদের এমসি কাট করে সেই পয়েন্টকে আমরা বলি মূলত আমাদের শাটডাউন পয়েন্ট আর কি। যখন সে এভিসির দিকে তাকাবে এবং তার লস আছে এখানে, তখন সে কি করবে? এই অবস্থায় সে তার প্রোডাকশনটাকে কমিয়ে দিবে। এই অবস্থায় সে তার প্রোডাকশনটা আগে ছিল 100, এই অবস্থায় এখন তার ইকুইলিব্রিয়ামটা আসবে। আগে বাজার দাম আমরা পেয়েছিলাম এলন রেখায়, এখন বাজার দামটা বা প্রাইস বা এভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ লাইনটা এখন তার এইখানে চলে এসেছে, প্রাইস লাইনটা এখন 14। তাহলে আমরা বলছি কি যে যেখানে আমাদের এভিসি এর মিনিমাম, সেই এভিসি এর মিনিমামকে আমরা বলি শাটডাউন পয়েন্ট, এবং যেখানে এভিসি কে কাট করে যায়, তো সেখানে আমাদের মূলত প্রাইস, এভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ লাইনটা আসে।
তো সেই মার্জিনাল রেভিনিউ লাইনটা কত আমাদের হলো L2। তাহলে এখন দেখছি কি যে ফার্ম যেহেতু তার লস দেখছে সেহেতু তার প্রোডাকশন প্ল্যানটাকে সে একটু সংকুচিত করেছে। কত ছিল আগে? আগে ছিল 100, এখন সংকুচিত করে সে করেছে এই যে আমাদের এই বিন্দু বরাবর আমাদের এখন আমরা ধরলাম 75। তাহলে এখন আমরা এই বিন্দু বরাবর এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ কস্ট এগুলো হিসাব করি। হিসাব করলে আমরা বুঝতে পারবো যে কোন অবস্থায় সে উৎপাদন চালিয়ে যাবে এবং কোন অবস্থায় সে উৎপাদন বন্ধ করে দিবে। তো এখন যদি আমরা এই অবস্থায় আসি তাহলে দেখি এখান থেকে, তাহলে যখন এখান থেকে দেখলাম কি তাহলে এটা হলো তার প্রাইস। এখন তাহলে বাজার দাম আমরা কত বলছি? 14। বাজার দাম আমরা বলছি 14। ওকে, আচ্ছা দেখি এখান থেকে লেখা যায় কিনা। বাজার দাম আমরা বলছি, তাহলে এটাকে আমরা বলছি এটা হলো তার প্রাইস। তাহলে এই প্রাইসটা হলো তার 40। ওকে, তাহলে এটা কি নতুন প্রাইস? তাহলে আগের প্রাইসটাকে যদি আমরা ধরি P0, এই যে এই প্রাইসটা তার আগে ছিল, এটা হলো তার ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম। এখন বর্তমান প্রাইসটা হচ্ছে তার P = 40। ওকে, এখন তাহলে এটার আরেকটা নাম আমরা কি বললাম? এটা হলো তার নতুন ইকুইলিব্রিয়াম। তাহলে এখন আমরা আসি এই নতুন ইকুইলিব্রিয়ামে আমরা বলছি কি এই অবস্থায় তার এভারেজ রেভিনিউ AR ইকুয়াল টু তার MR ইকুয়াল টু হলো প্রাইস। এটা হলো তার বর্তমান ইকুইলিব্রিয়াম। তাহলে এটাকে আমরা বললাম AR1 MR1 প্রাইস 1। এটা তার ডিমান্ড কার্ভ বটে। তো এখন আমরা আসি, এবার আমরা দেখি যে যদি এইরকম কন্ডিশন হয় তাহলে আমরা একটু কালারটাকে একটু নতুন সুন্দর কালার নেই যাতে দেখতে সুন্দর হয়। আচ্ছা, তাহলে যদি এরকম কন্ডিশন হয় তাহলে কি হবে? এখন আমরা আসি, তাহলে এই অবস্থায় আমরা আগে হিসাব করে দেখি যে ফার্মের এখন প্রাইস হলো 14, আগে ছিল 22। তাহলে বাজার দামটা এখন আমরা বলছি কি P1টা তার কম, কিন্তু P0টা গ্রেটার। তাহলে P0টা আগের দামটা বেশি ছিল, বাজার দামটা গ্রেটার ছিল, এখন তার বাজার দামটা কমে গেছে। ওকে, তাহলে এখন আমরা আসি যদি এই রকম কন্ডিশন হয় তখন দেখি এখান থেকে। তাহলে এখন এই অবস্থায় দেখি তার রেভিনিউটা, টোটাল রেভিনিউ কত। তাহলে এখন প্রাইস কত? প্রাইস হলো 14, সে বিক্রি করছে কত? 75। তাহলে এখন যদি তার টোটাল রেভিনিউ আমরা ধরি, টোটাল রেভিনিউ, তাহলে টোটাল রেভিনিউ কত আমরা জানি P * Q। তাহলে P হলো 14 ইনটু তার Q হলো 75। তো তোমরা একটু ক্যালকুলেটর নাও, আমি একটু দেখি ক্যালকুলেটরে। তো এখন আমরা যদি ধরি যে 14 * 75, তাহলে ক্যালকুলেটরে করলে এটা আসে 1050। তাহলে তার এখান থেকে আমরা দেখলাম কি তার টোটাল রেভিনিউ বের হলো 1050। ওকে, তাহলে এটা ইকুয়াল টু তার টোটাল রেভিনিউ। তো এখন আমরা দেখি এখান থেকে তার টোটাল কস্ট কত। তাহলে কস্টের লাইনে যাই আমরা। টোটাল কস্ট আমরা বের করতে গেলে আমাদের টোটাল কস্টের সূত্র কি? AC * Q। তাহলে আমরা AC বরাবর যাই। AC হলো আমাদের 35। দিস ইজ টু মাচ হাই। তাহলে আমরা বলছি কি AC হলো আমাদের 35 ইনটু আমরা বলছি কি কোয়ান্টিটি তো আমাদের দেয়াই আছে 75, কারণ সে কোয়ান্টিটি আগের চেয়ে কমিয়ে দিয়েছে, সে এখন তার লস প্রফিট এগুলো নিয়ে চিন্তা করছে। তাহলে লস নিয়ে চিন্তা করছে। তাহলে এখন তাহলে আমাদের এখান থেকে 35 ইনটু যদি আমরা 75 নেই তাহলে সেক্ষেত্রে তার টোটাল কস্ট আমরা পেলাম 2625। তাহলে এখান থেকে আমরা পেলাম 2625। এই হলো আমরা পেলাম টোটাল কস্ট। তাহলে এখান থেকে আমরা প্রফিট বের করি। তাহলে প্রফিট ইকুয়াল টু কত আসে? প্রফিট এটাকে আমরা পাই সাইন দিছি, এটাকে পাই বলছি। তো পাই কত আসে? 2625। যদি আমরা এটাকে মাইনাস করি, সরি 2625 মাইনাস হলো কত ছিল আমাদের? 1050। তাহলে আমাদের আসে -1575। তাহলে এখান থেকে তার প্রফিটটা মাইনাস এসছে। মাইনাস প্রফিটকে আমরা বলি লস বা ক্ষতি, এটাকে আমরা বলছি 1575। ওকে, তাহলে এখন আমরা বলছি যে এখন কি ফার্ম উৎপাদন চালাবে নাকি বন্ধ করে দিবে? এবার আমরা দেখি। তাহলে এই কন্ডিশনে আমরা দেখি কি যে P হলো 14, তাহলে এখানে ABC কত? তাহলে ABC আমাদের 14। তাহলে এই অবস্থায় আমরা দেখছি যে P সমান সমান ABC। তাহলে P সমান সমান ABC হলে ফার্ম উৎপাদন চালাতেও পারে আবার নাও চালাতে পারে। এবার দেখি এখান থেকে তার AFC কতটা লস হয়। তাহলে আমাদের AFC বের করার সূত্র কি? AFC সমান আমরা জানি কি? AFC সমান আমরা জানি AC মাইনাস AVC। AC মাইনাস AVC করলে আমরা পাই হলো আমাদের AFC। তাহলে এখানে AC কত আছে? 35 মাইনাস
আমাদের এবিসি আছে 14, তাহলে 35 মাইনাস 14 করলে আমরা পাই কত? 35 মাইনাস 14, 35 মাইনাস 14 করলে কত আসে আমাদের? 21 আসে, সেরকমই আসার কথা। তাহলে 35 মাইনাস 14 যদি আমরা করি তাহলে আমাদের পাই আমরা 14। তাহলে এখান থেকে আমরা বললাম কি যে তার এফসি হলো 14। তাহলে এখন আমরা যদি বলি যে প্রাইসটা কি 35 নাকি 14, অর্থাৎ বাজার দামটা 14 কিন্তু তার কস্টটা তো 35, তাহলে এসিটা 35, তাহলে এখান থেকে তার এএফসি কিন্তু পুরোটাই লস হচ্ছে। এই যে কত এখানে 14 আর 35, ও সরি এখানে 14 লিখলাম কেন, এটা 21, তাহলে তো আমরা বলছি কি যে এই যে 21 এই এএফসি কিন্তু পুরোটাই লস হয়ে যাচ্ছে, কারণ বাজার দাম 14 কিন্তু গড় ব্যয় আমাদের 35, সেহেতু এই বাজার দাম তো আর আমি এই 21 আর তুলতে পারছি না। বাজার দাম যদি 35 হতো তাহলে আমার গড় ব্যয়টা আমি তুলতে পারতাম, কিন্তু তা তো আর পাচ্ছি না। অর্থাৎ এই এএফসি 21 আমার লস হচ্ছে। আর যদি টিএফসি ধরি তাহলে টিএফসি কত হবে? তাহলে টিএফসি যদি ধরি আমি এএফসি ইনটু কিউ তাহলে কত হবে? 21 গুণ 75, তাহলে টোটাল ফিক্সড কস্ট আমার এই পরিমাণ লস হয়ে যাচ্ছে। 21 গুণ 75 করলে যত হবে তত আমাদের লস হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু দেখি যে 21 গুণ 75 করে কত আসে। 21 গুণ 75 করে আমরা পেয়েছি 1575, তার লস হয়ে যাচ্ছে। এই যে আমাদের যে মাইনাস 1575 আছে, এটা হলো আমাদের টোটাল ফিক্সড কস্টটা, তার পুরোটাই লস হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় ফার্ম কি উৎপাদন চালিয়ে যাবে? ফার্ম বলছে যে ফাইন, আমি আমার এএফসি তুলতে পারছি না, এএফসি আমার পুরোটাই লস হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে অ্যাক্সিসটা আমার পুরোটাই লস হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি এটা হলো আমাদের এএফসি। আর এর টোটাল যেটা, এই যে এই টোটালটা হলো আমাদের টোটাল ফিক্সড কস্ট। এই টোটাল ফিক্সড কস্ট কত বলেছি আমরা? আর সেটাকে আমরা বলেছি 1575। এই 1575 এই টোটালটা তার লস হয়ে যাচ্ছে, টোটালটা লস হয়ে যাচ্ছে। এখন ফার্ম বলছে যে কোনোদিন হয়তো আমার সুদিন ফিরতে পারে, তখন আমি হয়তো আমার এই ফিক্সড কস্টটা কভার করতে পারবো। অর্থাৎ স্থির ব্যয়টা তুলতে পারছি না, কিন্তু আমি আমার ভেরিয়েবল কস্টটা তুলতে পারছি, এভিসিটা তুলতে পারছি, কারণ এভিসি সমান প্রাইস এখন। তো এখন এই অবস্থায় সে বললো এত বেশি ফিক্সড কস্ট আমার লস হচ্ছে, ফিক্সড কস্ট আমি তুলতে পারছি না, ভবিষ্যতে আমার কোনো ভবিষ্যৎ নেই, আমি এখন চলে যাই। তো কেউ ভাবছে যে আমি ভবিষ্যতে তুলতে পারবো, যদি সে আশাবাদী হয় তাহলে সে টিকে থাকতে পারে। আর যদি সে ভাবে যে না আমার লস হয়ে যাচ্ছে, তখন সে আর কখনোই মার্কেটে শেয়ার থাকবে না। কিন্তু যদি প্রাইসটা 14 এর নিচে নেমে যায়, যদি আমরা বলি যে P2 টা এখন আমরা ধরলাম যে P1 ছিল আগে 14, এখন P2 টা হয়ে গেছে 10, এখন যদি P2 টা 10 হয় তাহলে আমাদের AFC এই যে 10, তাহলে এখন আমরা বলছি কি ABC টা 14 কিন্তু প্রাইসটা 10, তাহলে ABC টা যদি 14 হয় আর প্রাইসটা যদি 10 হয় তাহলে ফার্ম এখন কি করবে? তাহলে এই অবস্থায় আমরা বলছি যে এই যে আমাদের P = 10 হয়ে গেছে, তাহলে আমাদের এএফসি কত ছিল? তাহলে এএফসি এই টোটালটা এই যে এটা 21, আর এখন এভিসি ছিল 14 কিন্তু এখন এভিসি 10, তাহলে আগে 21 লস হতো আর এভিসি আগে ছিল 14 এর মধ্যে আমি পুরোটাই তুলতে পারতাম, কিন্তু এভিসি এখন 10 আর এই সরি প্রাইস এখন 10 কিন্তু এভিসি 14, তাহলে এভিসি এর কত অংশ লস হয়ে যাচ্ছে? তাহলে এভিসি এর -4 লস হয়ে যাচ্ছে। তাহলে আমি বলছি এএফসি এর 21 অংশ আমি তুলতে পারছি না আর এভিসি এর 4 অংশ আমি তুলতে পারছি না। তাহলে আমি যদি বলি যে আমি যে অতিরিক্ত উৎপাদন করছি, যেটা আমার এক্সট্রা প্রোডাকশন, আমি বললাম যে ফিক্সড কস্ট আমরা জানি যে ফিক্সড কস্টটা হলো উৎপাদনের শুরুতে আমাদের যে খরচ হয় কোনো রকম প্রোডাকশন ছাড়া, তাকে আমরা বলি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমি তুলতে পারছি না, পরে হয়তো কোনোদিন তুলে নিব, কিন্তু যদি আমি যে ইউনিটটা প্রডিউস করছি যদি সেই ইউনিটটারই খরচ আমি তুলতে না পারি, এভারেজে যে খরচ হচ্ছে, ভেরিয়েবলি যে গড়ে খরচ হচ্ছে, সেই খরচে যদি আমি কিছু অংশ তুলতে না পারি তাহলে আমি কোন আশায় মার্কেটে টিকে থাকবো? তাহলে আমি যদি বলি যে এখন এই অবস্থা যদি হয়, অর্থাৎ আমরা বলছি যে এভিসি এটা এভিসিটা আমাদের গ্রেটার তার চাইতে বাজার দামের চাইতে, এখানে বাজার দাম আমরা কত পেয়েছি 10 আর এভিসি পেয়েছি 14, অথবা অন্যভাবে বলতে পারি প্রাইসটা কম, প্রাইসটা হলো 10 আর এভিসিটা হলো 14, তাহলে সেই অবস্থায় ফার্মের কিন্তু বাজারে টিকে থাকার আর কোনো মোটিভ নেই। অর্থাৎ এই অবস্থায় এই ফার্মটা অবশ্যই শাটডাউন করবে, তার আর কোনো বাজারে টিকে থাকার ইচ্ছা এখানে কিন্তু নেই। অর্থাৎ এই অবস্থায় আমরা কখনোই এক্সপেক্ট করব না he or she will continue his or her production, farm's production। তাহলে আমরা বলছি কি যে ফার্ম will must shut down when price is less than ABC,
তাহলে ফার্মের শাটডাউন পয়েন্ট কখন ইভলভ হয়, যখন পি ইকুয়াল টু এবিসি হয় তখন তার শাটডাউন পয়েন্টটা আসে। এই অবস্থায় সে উৎপাদন চালাতেও পারে, নাও চালাতে পারে, কিন্তু মাস্ট শাটডাউন করবে কখন, যখন আমরা বলছি প্রাইসটা যদি আমাদের লেস দ্যান এবিসি হয়, অর্থাৎ প্রাইসটা কম, এবিসিটা গ্রেটার, অথবা এবিসিটা গ্রেটার, প্রাইসটা কম, তখন আমাদের ফার্মটা অবশ্যই শাটডাউন করবে। আর পি ইকুয়াল টু এবিসি হলে সে উৎপাদন চালাতেও, সরি, পি গ্রেটার দ্যান এবিসি হলে অবশ্যই সে উৎপাদন চালাবে, কারণ এই অবস্থায় সে ফিক্সড কস্টের কিছু অংশ তুলতে পারে এবং ভেরিয়েবল কস্ট পুরোটাই তুলতে পারে, ফলে সে অবশ্যই তার উৎপাদন চালিয়ে যাবে। তো এটা আমরা দেখলাম যে এটা হলো আমাদের শাটডাউন পয়েন্ট। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এটা নিয়ে কোশ্চেন তোমাদের থাকবে আমি জানি। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক। পরের টপিক হলো, এখানে আমাদের এই ব্যাখ্যাগুলো দেয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো একচেটিয়া বাজারে আমরা এখন ফার্মের স্বল্পকালীন ভারসাম্য দেখতে চাই। তো স্বল্পকালীন ভারসাম্য কি, যে এখন একচেটিয়া কারবারি তো একজনই, তাহলে তার আবার অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা বা ঋণাত্মক মুনাফা বা ক্ষতি এগুলো কেন আসবে? তো যখন আমাদের একচেটিয়া কারবারি চিন্তা করছি তখন তার এভারেজ কস্ট কার্ভের উপরে ডিপেন্ড করে তার কখনো তার ক্ষতি হতে পারে, কখনো অস্বাভাবিক মুনাফা হতে পারে, কখনো তার স্বাভাবিক মুনাফা হতে পারে। তবে একচেটিয়া কারবারি যখন দীর্ঘমেয়াদে বাজারে থাকে তখন সে সবসময় অস্বাভাবিক মুনাফার দিকে থাকে। অর্থাৎ আমি যদি দেখি যে আমি একচেটিয়াই কারবারি এবং আমি আমার খরচ তুলতে পারছি না, তাহলে আমার বাজারে থেকে কি সুবিধা আছে? আমি তো প্রফিট করতে পারছি না বা অস্বাভাবিক মুনাফা করতে পারছি না, কারণ আমি তো প্রাইসটা কন্ট্রোল করতে পারি, কোয়ান্টিটিও কন্ট্রোল করতে পারি। তো প্রাইস বা কোয়ান্টিটি কন্ট্রোল করলে তো আমি প্রাইসটা বাড়াতে চাই আর কোয়ান্টিটিটা কমাতে চাই, তো সেক্ষেত্রে তো আমার লস হলে তো আমাকে বাজারে টিকে থাকার কোনো অর্থই হবে না, ফলে দীর্ঘমেয়াদে সে তার অস্বাভাবিক মুনাফা না হলে সে বাজারে টিকে থাকে না। কিন্তু স্বল্পকালে তার মুনাফাটা অবশ্যই তিন ধরনের হতে পারে, অস্বাভাবিক হতে পারে, স্বাভাবিকও হতে পারে, ক্ষতিও হতে পারে। আর একচেটিয়া বলতে আমরা জানি যে একজন চেটিয়া, অর্থাৎ একজন বিক্রেতার বাজারকে আমরা একচেটিয়া বাজার বলি আর কি। তো আমাদের শুরুতে দেয়া আছে কি, যে এটা হলো আমাদের একচেটিয়া বাজারের অস্বাভাবিক মুনাফা। তো অস্বাভাবিক মুনাফা কখন হয়, যখন আমরা জানি যে মোট আয়, তো যেহেতু এখানে আমরা দেখছি কি মোট আয় আর মোট ব্যয়ের পার্থক্য যখন ধনাত্মক হয় তখন তাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা। তো অস্বাভাবিক মুনাফার বেলায় কি বলছি আমরা, এখানে আমাদের দুটো টার্ম দেয়া আছে, একটাকে আমরা বলছি যে, সরি এটাকে একটু আমি কালারটাকে চেঞ্জ করে নিই, সুন্দর কালার নিয়ে আসি আমরা এখানে। এখানে বোধহয় একটা পার্পল কালার নিয়ে আসি। তো এখানে আমরা আসি, এই হলো আমাদের প্রাইস আর এই হলো আমাদের অ্যাভারেজ কস্ট। এই যে অ্যাভারেজ কস্ট, এখানে এই দুটো পার্থক্য আছে, কিন্তু কিউ যদি আমরা কিউ বলি, এটাও একটা কিউ আবার এটাও একটা কিউ, অর্থাৎ কিউ দুটোই সমান। তাহলে কোন টার্মটার জন্য আমাদের এই পজিটিভ আসতে পারে? তাহলে যদি আমরা বলি যে পি যদি গ্রেটার দ্যান এসি হয় তাহলে অবশ্যই আমাদের মুনাফাটা অস্বাভাবিক হবে। তো আমরা দেখে আসি যে এখানে আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি আছে। তো আমরা জানি যে এটা হলো আমাদের এভারেজ রেভিনিউ কার্ভ, যেটা ডাউনওয়ার্ড স্লোপিং, এর আরেক নাম আমরা জানি ডিমান্ড কার্ভ, প্রাইসের সঙ্গে কোয়ান্টিটির নেগেটিভ রিলেশনশিপ। আর এটা আমরা জানি যে এর অর্ধেকটা আসে এমআর, অর্থাৎ এটা 1 হলে এটা হবে হাফ অথবা 0.5। তো এখানে আমরা আসি যে এমসি ইকুয়াল টু এমআর এ আমাদের ইকুইলিব্রিয়াম আসে। এমসি ইকুয়াল টু এমআর এ আমরা দুটো জিনিস পাই, একটা হলো প্রাইস আর একটা হলো কোয়ান্টিটি। তো প্রাইস লাইন হলো এই যে আমাদের প্রাইস লাইন, তো এই প্রাইস লাইন বরাবর আমরা প্রাইস পেয়েছি 20 আর আমরা কোয়ান্টিটি পেয়েছি হলো 100, এই যে 100। তাহলে এখান থেকে আমরা পি আর কিউ কত পেলাম, পি পেলাম হলো 20, কিউ পেলাম 100, তাহলে 20 into 100 হলে আমাদের 2000 আসছে মোট আয়। আর মোট ব্যয়টা কত, মোট ব্যয়টা এখন আমাদের কম হতে হবে, তো প্রফিটটা বেশি, প্রফিটটা পজিটিভ হতে হবে, জিরো চাইতে বেশি। তো সেক্ষেত্রে আমরা এভারেজ কস্ট নিয়েছি 16তে, কততে 16, 100 সময় 16, তাহলে 16 আর 100 হলো এই বিন্দু, এফ বিন্দু। তাহলে এফ বিন্দু বরাবর হলো আমাদের এই রেখাটা এসে এমসি পর্যন্ত নিচে নেমে এখান থেকে উঠে গেছে, তাহলে এখানেই হলো আমাদের এসি রেখাটা স্পর্শ কাট করেছে। তাহলে এই বিন্দু বরাবর আমাদের এসি হলো 16, তাহলে 16 আর 100, তাহলে এখানে প্রাইসটা আমরা পেলাম 20, এই যে আমাদের 20 প্রাইসটা, আমরা কালারটাকে সেভ করব, এই যে আমরা পেয়েছি 20 এটা, আর এসিটাকে পেয়েছি 16, অর্থাৎ প্রাইসটা গ্রেটার এসিটা কম, ফলে আমাদের প্রফিটটা এসেছে পজিটিভ। এটাকে আমরা বলছি অস্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা, তাহলে এখন কি হবে? স্বাভাবিক মুনাফা হলে আমরা বলি জিরো মুনাফা, রেভিনিউ আর কস্ট সমান হবে। তাহলে কিউ যা হবে, এই কিউ তো তাই আছেই, আবার পি যা আছে এসিও তাই হবে, তাহলেই আমাদের শূন্য আসবে। তাহলে পি এখানে আছে 20, প্রাইস এমসি ইকুয়াল টু এমআর আমরা প্রাইস পাই, তাহলে এসিটা এখন এখান থেকে এসে এই বিন্দুতে স্পর্শ করে আমরা যতক্ষণ পর্যন্ত এমসি কে না পাবে ততক্ষণ পর্যন্ত নামিয়েছি, তারপরে তুলে দিয়েছি। তো এখানে আমরা দেখছি কি যে এখানে আমাদের এসি আছে হলো, এখান থেকে আমরা দেখলাম যে আমাদের 20,
আর প্রাইসও আছে 20, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কিউ তো আমাদের দেয়াই আছে 100, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি 100, তাহলে 20 × 100 20 × 100 করলে আমরা এখান থেকে আমাদের মোট আয়টা পেয়েছি এখান থেকে 2000, মোট ব্যয়টাও পেয়েছি আমরা 2000। ফলে এখান থেকে আমাদের মুনাফা এসেছে 2000 - 2000 = 0। এরপর আমরা আসে ক্ষতি। তাহলে ক্ষতি হতে গেলে আমাদের প্রাইসটা কম হতে হবে আর এসিটা বেশি হতে হবে। তো প্রাইসটা এখানে কত আছে 20, তো এসিটা কততে হবে বেশি? কিউ তো দু জায়গায় সমান, তাহলে কিউ আমাদের কত দেয়া আছে 20, কিউ দেয়া আছে হলো 100, তাহলে কিউ 100, তাহলে 100 এ 25 হবে। তাহলে এই হলো আমাদের এই হলো আমাদের 100, এই যে, আর এই হলো 25। এখন এসিটা শুধু ওই বিন্দু দিয়ে এমসি যতক্ষণ মিনিমাম না হবে ততক্ষণ নেমে তারপরে উপরে উঠে যাবে। তো এই হলো 20 আর হলো 25, তাহলে প্রাইস হলো 20 আর আমাদের এসি হলো 25। তাহলে 20 × 100 করলে 2000 আর 25 × 100 করলে 2500। তাহলে 2000 - 2500 করলে এখান থেকে আমাদের মুনাফাটা এসছে নেগেটিভ, অর্থাৎ -500। তাহলে এটাকে আমরা বলছি ক্ষতি। তাহলে এসি রেখাটা যদি এই বরাবর আসতো তাহলে আমাদের হতো স্বাভাবিক মুনাফা, আর যদি এসি রেখাটা নিচে নেমে যেত তাহলে হতো আমাদের অস্বাভাবিক মুনাফা, আর যদি আমাদের উপরে উঠে যায় তাহলে হয়ে যায় আমাদের ক্ষতি। অর্থাৎ এসি রেখাটা যদি উপরে নিচে নামে তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লাভ ক্ষতি পেয়ে থাকি। কিন্তু হায়ার স্টাডিজে গেলে আমরা দেখি যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের ডিমান্ড কার্ভটাও শিফট করে, ফলে সেক্ষেত্রে কস্ট যদি আমাদের যে অবস্থায় থাকে তার চেয়ে যদি ডিমান্ড নিচে নেমে যায় তাহলে কিন্তু ফার্মের লস হওয়ার একটা পসিবিলিটি থাকে, ডিমান্ড কার্ভ নানা কারণে শিফট করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম একটা ক্ষতি হওয়ারও চান্স থাকে। তো এখানে আমাদের এই দলীয় কাজ, বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো তোমরা একটু নিজেরা দেখে নিও। তো আজকের আমরা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আমাদের ক্লাস এখানে শেষ করলাম। তো আমাদের বোধহয় ক্লাসগুলো সব শেষ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। তো আমরা আশা করছি যে তোমরা সবাই ঠিকঠাক মতো প্রস্তুতি নিচ্ছ। তো আমরা এখানে আমাদের ক্লাস শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে।